কবুল বলার ঠিক আগ মুহূর্তে মাথা ঘুরে পড়ে যায় নববধূ। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে হাসপাতালে কল দেয় নাহিদ সাহেব। কিছুক্ষণের মধ্যে ডাক্তার আগমন ঘটে আর ডাক্তার ভালোভাবে পরীক্ষা করে মুখে একটা হাসি নিয়ে বলল, কংগ্রাচুলেশন নাহিদ সাহেব, আপনি নানা হতে চলেছেন। মিষ্টি খান সবাইকে। ডাক্তারের মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সবার মুখে একটা বাক্য, বিয়ের আগে এই মেয়ে প্রেগনেন্ট হয় কিভাবে? যে মেয়ের এখনো বিয়ে হয়নি সে প্রেগনেন্ট? সবাই সব নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলছে। লজ্জা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন নাহিদ। সে কিছুতেই এসে বিশ্বাস করতে পারছেন না। আদিবা তো এমন মনে নয় যে সে অন্য কারোর সাথে এমন সম্পর্কে লিপ্ত হবে। এদিকে আদিবা কোনো কথা বলছে না, সে ভয়ে চুপসে আছে। ছেলের বাবা রাগান্বিত কণ্ঠে বলল, নাহিদ সাহেব, আপনি একজন পাক্কা খেলাড়ি, মানতেই হবে। আপনি না বলেছিলেন আপনার মেয়ে কোনো ছেলের সাথে কথা অব্দি বলে না? তাহলে এসব কি? নিজের চরিত্রহীন মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন? যাই হোক, কোনোভাবেই আপনার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। সবাই চল। একথা বলে সবাই চলে যেতে চাইছিল। নাহিদ সবাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু একে একে সবাই বেরিয়ে যায়। বিয়ে বাড়িটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। নাহিদ সাহেব মাথায় হাত দিয়ে বসে যায় আদিবার সামনে। আদিবার আম্মু নাজমা বেগম আদিবার কাছে এসে বলল, আদিবা, এইসব কি? এগুলোর মানে কি? তুই এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলি? তোর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? এখন আমরা এই সমাজে মুখ দেখাবো কি করে? আদিবার নিচু হয়ে বসে আছে, মাথা নিচু করে। আদিবার নিস্তব্ধতা দেখে নাহিদ সাহেব আদিবাকে উদ্দেশ্য করে বলল, আদিবা, তোর এই সন্তানের বাবাকে আমাকে বল। আমি এক্ষুনি সেই ছেলেকে এখানে নিয়ে আসবো। তুই শুধু একবার ছেলেটার নাম বল। বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার জন্য আজ সবার সামনে তোমাদের মাথা নিচু হয়ে গিয়েছে। আমি আর এই জীবন রাখতে চাই না। একথা বলে আদিবা উঠে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আদিবার এমন অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। নাহিদ সাহেব দরজার সামনে গিয়ে আদিবাকে ডাকেন, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। এতে সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। আর নাহিদ সাহেব সাথে সাথে জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে আদিবার গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। সাথে সাথে নাহিদ আদিবাকে সেখান থেকে নামিয়ে আদিবার গলায় ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এসব তুই কি শুরু করলি? তুই আমার একমাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো? আদিবা অঝরে কান্না করছে। তখন আদিবার মাথায় হাত রাখেন জয়নাল সাহেব। জয়নাল সাহেব নাহিদের সাহেবের বন্ধু। জয়নাল সাহেব আদিবাকে উদ্দেশ্য করে বলল, আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয়। তুমি আমাকে সব বলো, তোমাকে কেউ কিছু বলবে না। আমি আছি তোমার পাশে। তোমার বাবাও তোমাকে কিছু বলবে না। আমরা অবশ্যই এর সমাধান বের করব। আদিবা কান্না করতে করতে বলল, আঙ্কেল, একটা ছেলের সাথে আমার 2 বছর সম্পর্ক ছিল। ছেলে আমার সাথে প্রতারণা করছে। একদিন রাতে আমি প্রচুর ড্রিঙ্ক করি। তারপর কি হয় আমি জানি না। হঠাৎ করে ছেলেটা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি ভয়ে কাউকে কিছুই আর বলতে পারলাম না। একথা বলে আদিবা কান্না করতে শুরু করে। এবার জয়নাল সাহেব নাহিদ সাহেবকে নিয়ে অন্য একটা রুমে চলে যায়। দুজন রুমে গিয়ে বসে থাকে। নাহিদ সাহেব মাথা নিচু করে বসে আছে। দেখ নাই, যা হওয়ার হয়েছে। এসব নিয়ে পড়ে থাকলে তো হবে না, কিছু একটা তো করতে হবে। কি করব বল? আমার কি করার আছে? লজ্জায় আমার তো মাথা কাটা যাচ্ছে। এই মেয়ের তো কখনো বিয়ে দিতে পারবো না। কে বলছে বিয়ে দিতে পারবি না? এসব জানার পরে কে বিয়ে করবে আদিবাকে? কে আবার? আমার ছেলে আদনান করবে। কি বলছিস তুই? আদনান? হ্যাঁ, আর আদনান কখনো আমার কথার অমত করবে না। কিন্তু বন্ধু, আর কোনো কিন্তু নেই। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দিতে পারি না। আদনান সব কিছু জানার পরও আদিবাকে বিয়ে করবে? অবশ্যই করবে। এই কথা বলে জয়নাল সাহেব আদনানের নাম্বার ফোন দেয়। কয়েকটি রিং পড়ার পর আদনান ফোন রিসিভ করে। হ্যালো। আদনান, তুই কোথায়? ভার্সিটি থেকে মাত্র বাসায় এলাম। আমি তোকে একটা লোকেশন দিচ্ছি, সেখানে এক্ষুনি চলে আয়। তুমি ঠিক আছো তো আব্বু? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। এই কথা বলে জয়নাল ফোন কেটে দিয়ে লোকেশন পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আদনান সেখানে চলে আসে। আদনান বাড়ির সামনে এসে জয়নাল সাহেবকে ফোন দেয়। আব্বু, আমি তো চলে আসছি। এখানে তো মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান চলছে। তুই দাঁড়া, আমি আসছি। এবার জয়নাল সাহেব আদনানের কাছে চলে যায় আর আদনানের সাথে নিয়ে একটা রুমে চলে যায়। আব্বু, কি হয়েছে? আমাকে এখানে এভাবে নিয়ে আসার কারণ কি? এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এবার জয়নাল সাহেব আদনানের কাছে সব ঘটনা খুলে বলল। আব্বু,
তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন এই মেয়েকে বিয়ে করব? আর সব থেকে বড় কথা, আরেকজনের বাচ্চার দায়িত্ব আমাকেই কেন নিতে হবে? দেখ বাবা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। মেয়েটা অলরেডি একবার সুইসাইড করার চেষ্টা করেছে। আমার বন্ধুও কাউকে মুখ দেখাতে পারছে না। আমি ওকে বড় মুখ করে বলেছি, এখন তোর বাবার সম্মান তোর হাতে। আদনান কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মুকে বলছো এই ব্যাপারে? না, বাসায় গিয়ে সব বলবো। আচ্ছা ঠিক আছে। জয়নাল সাহেব আদনানকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যে আবার বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। জয়নাল সাহেব ইতিমধ্যে তার স্ত্রীকে বিয়ের কথা জানিয়ে দেয়। উনিও আর আমোদ করলেন না। কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়। এবার আদিবাকে নিয়ে চলে যাওয়া হয় আদনানের বাসায়। নতুন বউকে ভালোভাবেই বরণ করে ঘরে তুলেন আদনানের আম্মু রাবিয়া বেগম। আদনান চলে যায় ছাদের উপরে। হঠাৎ করে এত কিছু হয়ে যাবে যা কল্পনা করতে পারছেন না আদনান। সবকিছু অদ্ভুতভাবে হয়ে গেল। তখনই ভাইয়া ডাক শুনে আদনান পেছনে তাকিয়ে দেখে তার ছোট বোন রাইসা দাঁড়িয়ে আছে। কি রে ভাইয়া, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে? ভাবি তোর জন্য অপেক্ষা করে বসে আছে, তাড়াতাড়ি চল। রাইসা আদনানের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, তারপর দরজার সামনে নিয়ে যায়। এবার রাইসা আদনানের রুমে নিয়ে ভিতরে পাঠিয়ে দিয়ে রাইসা বাড়ি থেকে দরজা বন্ধ করে দেয়। আদনানও দরজা বন্ধ করে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই দেখে আদিবা একটা বড় ঘোমটা দিয়ে বসে আছে। আদনান বেশ কয়েকবার শব্দ করলেও আদিবা কোনো নড়াচড়া নেই। এবার আদনান খাটের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বাড়িতে কেউ বলে দেয়নি বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়? আদিবা তাও কোনো কথা বলল না। আদনান আবার বলল, কানেও সমস্যা আছে নাকি? এই কথা বলে আদনান খাটের উপর বসতেই আদিবা একটা চাকু বের করে আদনানের দিকে তাক করে ধরে। চাকু দেখে আদনান খাট থেকে উঠে দাঁড়িয়ে যায়। আদিবা দাঁড়িয়ে তার শাড়ির আঁচল ভালোভাবে কোমরে গুজিয়ে আদনানের দিকে এগিয়ে আসে। আদনান ভয় পিছিয়ে যেতে থাকে। কি করছেন এসব? এটা সরিয়ে রাখুন। বাসরাতে স্বামী হত্যা করবেন নাকি? কি? কে কার স্বামী? আমি আপনার স্বামী। তুই আমার স্বামী? শালা তোকে আমি খুন করব, তোর জন্য আমার সব প্ল্যান মাটি হয়ে গেল। প্ল্যান মানে? কিসের প্ল্যান? এই যে বিয়ে ভেঙে দেওয়ার প্ল্যান। তুই মাঝখান দিয়ে এসে আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিলি। আইসে আমার মানবতার ফেরিয়ালা। আমার ইচ্ছে করছে এই চাকুটা তোর পেটে চালান করে দিই। আপনি কি তাহলে প্রেগনেন্ট না? না, সব কিছুই আমার একটা প্ল্যান ছিল। বিয়েতে রাজি না আপনার বাবাকে বললেই হতো, এত কিছুর তো দরকার ছিল না। বলছিলাম অনেকবার। আচ্ছা, যা হয়েছে বাদ দেন। আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, আর তো কিছু করার নেই। চলুন আমরা বাসরটা শুরু করি। কিসের বাসর? তোকে আমি কখনো স্বামী হিসেবে মানি না। শোন, তুই আমাকে কালই ডিভোর্স দিবি, কথাটা যেন মাথায় থাকে। আর তুই এই রুম থেকে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়। রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তাহলে সোফায় গিয়ে ঘুমা। যদি ভুল করো আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে চাকুটা দেখেছিস তো, তোর পেটে চালান করে দেব। আদনান কিছু বলতে যাবে, তখনই আদিবা আদনানের দিকে একটা বালিশ ছুড়ে দিয়ে সে খাটের উপর গিয়ে ঘুমিয়ে পড়ে। আদনান সবাই শুয়ে শুয়ে ভাবতে থাকে, হাই রে কপাল, মানুষ বিয়ে করলে বাসর রাতে বউয়ের ভালোবাসা পায়, আর আমার কপাল দেখো, খাটেও জায়গা হয়নি। আমি মনে হয় একমাত্র স্বামী যার স্ত্রী বাসর রাতে ডিভোর্স চেয়েছে। এসব ভাবতে ভাবতে সবাই ঘুমিয়ে পড়ে। আদনান কারোর ডাকে আদনানের ঘুম ভেঙে যায়, আর আদনান চোখ খুলে তাকাতেই সে হতবাক হয়ে যায়। আচমকা কারো গা ডাকে ঘুম ভেঙে যায় আদনানের। আদনান চোখ খুলতেই হতবাক হয়ে যায়। আদনান কিছুতেই নিজের চোখ ছড়াতে পারছে না। হালকা সাজে আদিবাকে অসম্ভব সুন্দর লাগছে। এই যে আদনান অপলকভাবে তাকিয়ে আছে আদিবার দিকে। আদনান যেন হারিয়ে গিয়েছে অন্য এক জগতে। আদিবা আবার আদনানের একটা ধাক্কা দিতেই আদনানের হুঁশ ফিরে আসে। এইভাবে তাকিয়ে থাকার কি আছে আজব? কখন থেকে ডেকেই যাচ্ছি, কানে শুনিস না নাকি? কিছুক্ষণের জন্য আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। সরি, বলুন কেন ডাকছেন? আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য নাস্তা নিয়ে আয়। নাস্তা সবার সাথে একসাথে করতে হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। এবার আদনান ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে আদনান ফ্রেশ হয়ে আসে। এবার দুজনে নিচে যাবে, তখন আদনান আদিবাকে থামিয়ে দিয়ে বলল, দেখুন, আমাদের মধ্যে কি হচ্ছে সেটা যেন আমাদের মধ্যেই থাকে। বাবা মা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। ঠিক আছে, চলুন। এবার দুজন রুম থেকে বেরিয়ে এসে সিঁড়ির ধাপে পা দেওয়ার আগেই আদিবা আদনানের হাত জড়িয়ে ধরে। এটা দেখে আদনান পুরো থ হয়ে যায়। আদনান সামনের দিকে খেয়াল করে তার মা বাবা তাদের দিকে তাকিয়ে আছে। এবার দুজন একসাথে নাস্তা করার জন্য বসে পড়ে। নাস্তা শেষ করে দুজনে আবার একসাথে নিজেদের রুমে ফিরে যায়। আদিবা আদনানের দিকে তাকিয়ে বলল, কাল রাতে কি বলছিলাম মনে আছে? জি আছে।
তাহলে যান, ডিভোর্সের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ডিভোর্স যেন আজকের মধ্যেই হয়ে যায়। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি ডিভোর্স কেন চাইছেন? আমাকে কি আপনার পছন্দ না? আমি আপাতত এখন কোনো উত্তর দিতে পারবো না, ডিভোর্সের পরে উত্তর পাবেন। আচ্ছা, দেখছি কি করা যায়। আর হ্যাঁ, আমি এখন ভার্সিটি যাচ্ছি। আদিবার কোনো কথা না বলে খাটের উপর বসে থাকে। আদনান রেডি হয়ে বের হবে, তখন আদনানের আম্মু রাবেয়া বেগম আদনানকে থামিয়ে দিয়ে বলল, আদনান, তুই এই সময় ভার্সিটি যাচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, জরুরি একটা ক্লাস আছে। আজ না গেলে হয় না? বুঝতেই তো পারছিস, বাড়িতে নতুন বউ। না আম্মু, যেতেই হবে। আসছি, টাটা। দরজাটা আটকে রেখো। এ কথা বলে আদনান পাশে থেকে বেরিয়ে ভার্সিটির দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে আদনান ভার্সিটির সামনে চলে আসেন। তখনই আদনানের বন্ধু রাসেল আদনানকে ডাক দেয়। কিরে, কখন থেকে ডাকছি কিন্তু তোর কোনো রেসপন্স পাচ্ছি না। আসলে দোস্ত, অন্যমনস্ক ছিলাম তাই। কি হয়েছে বলতো? তোকে এমন দেখাচ্ছে কেন? কি আর বলবো, অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে কাল। কাল তো তুই আমার সাথেই ছিলিস, কি হয়েছে আবার? আদনান এবার বিয়ের ব্যাপারে রাসেলের কাছে সব বলল। কি বলিস? তাহলে তুই বিয়ে করে নিয়েছিস, অথচ আমাকে একটাবার বললি না। এখন ডিভোর্স চাইছে সে। মানে ডিভোর্স হয়েছে মানে? তোর মধ্যে কোনো সমস্যা নাকি? তুই পারিস না কোনটা? চুপ শালা, মজা করিস না, এমনিতেই অনেক চিন্তার মধ্যে আছি। আচ্ছা, কি হয়েছে আমাকে খুলে বল, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। এবার আদনান ডিভোর্সের ব্যাপারে রাসেলের কাছে সব বলল। আমার তো মনে হয় 6 মাসের আগে ডিভোর্স হয় না। কিন্তু উনি আজকের মধ্যে ডিভোর্স চাইছে, কি করব বলো? দাঁড়া, আমার মামা একজন উকিল আছে, ওনাকে ফোন দিয়ে দেখি কি বলে। রাসেল তার মামাকে ফোন দিয়ে কথা বলে। কথা বলা শেষ করে আদনান নিজের বাড়ি ফিরে আসে। আদনান সোজা নিজের রুমে চলে যায়। আদিবা আদনানের দিকে এগিয়ে আসে। কিছু ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, আমি উকিলের সাথে কথা বলছি। 6 মাসের আগে ডিভোর্স হয় না, 6 মাস আমাদের একসাথে থাকতে হবে। কি 6 মাস আমার তোর সাথে থাকতে হবে? পিয়াস যদি এসব জানতে পারে তখন কি হবে? এ কথা বলে আদনান বাইরে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। আদনান ছাদের উপর চলে যায়। ছাদের উপর এক কোণে দাঁড়িয়ে থাকে আদনান। আকাশে চাঁদ উঠেছে আর চাঁদটাও ঝলমল করছে। শীতল বাতাস শরীর ও শীতল হয়ে উঠছে। আপনি চাঁদ দেখতে পছন্দ করেন? কথাটা শুনে আদনান পাশে তাকিয়ে দেখে আদিবা দাঁড়িয়ে আছে। আদনান পুরো অবাক হয়ে গেল, কারণ আদিবা আদনানকে তুই থেকে আপনি করে বলছে। কি হলো, কথা বলছেন না যে? না মানে আপনি আমাকে তুই থেকে হঠাৎ আপনি করে বলছেন যে? আসলে সরি আগের ব্যবহারের জন্য। আমার আপনার সাথে তুই তুকারি করা ঠিক হয়নি। সমস্যা নাই। আপনি এত রাতে এখানে কেন আসলেন? রুমে ঘুম আসছিল না, আপনিও নেই, তাই ভাবলাম ছাদের উপরে যাই। এখানে এসে দেখলাম আপনি এখানেই আছেন। আমি প্রায় সময় এখানে আসি। রাতের আকাশ খুব ভালো লাগে, আর আকাশের চাঁদটার সাথে আমার অনেক মিল। কিভাবে? চাঁদটা যেমন একা, আমিও তেমন একা। আমাদের কারোর কথা শোনার মতো কেউ নাই, তাই আমি আমার দুঃখগুলো চাঁদের সাথে শেয়ার করি। আপনার আবার কিসের দুঃখ? আপনাকে দেখে তো তেমন মনে হয় না। হয়তো আমি আমার কষ্টগুলো কাউকে বলিনি, শুধুই চাঁদকে ছাড়া, কারণ সে কাউকে বলবে না। আপনার কিসের এত কষ্ট শুনতে পারি? আজ থাক, অন্য একদিন বলবো। অনেক রাত হয়েছে, চলুন রুমে যাই। ঠিক আছে। এবার দুজনে রুমে যায়। আদিবা খাটে আর আদনান সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে দরজার শব্দ শুনে আদনানের ঘুম ভেঙে যায়। এবার দুজনে রুমে যায়। আদিবা খাটে আর আদনান সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে দরজার শব্দ শুনে আদনানের ঘুম ভেঙে যায়। আদনান দরজা খুলে দেখে রাবিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আম্মু, এত সকালে তুমি আমার রুমে কেন? বউকে ডেকে তোল, ওর বাবা আসছে। আচ্ছা তুমি যাও, আমি ডেকে তুলছি। রাবিয়া বেগম চলে গেল। আদনান আদিবার কাছে চলে আসে। আদনান আদিবার দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় আদিবাকে খুব মায়াবী লাগছে। হুমায়ুন আহমদের একটা লাইন মনে পড়ে গেল। হুমায়ুন আহমদ বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে মেয়েকে সুন্দর দেখায় সে আসল সুন্দরী। আদিবা ঠিক তেমন। আদনান এবার আদিবাকে কয়েকবার ডাক দেয়, কিন্তু আদিবা কোনো রেসপন্স নেই দেখে আদনান আদিবার শরীর স্পর্শ করে ধাক্কা দেয়। তখন আদিবা আদনানের হাত জড়িয়ে ধরে বলল, আর একটু ঘুমাতে দাও প্লিজ। আদনান কি করবে বুঝতে পারছে না। আদনান হাত ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই আদিবা আদনানের হাত ছাড়ছে না। উঠুন, আপনার বাবা এসেছে, এই যে। এবার আদিবা নিজে চোখ খুলে, আর আদিবা যখন বুঝতে পারে সে আদনানের হাত জড়িয়ে ধরে আছে, তখনই সাথে সাথে
আদনানের হাত ছেড়ে দিয়ে ঘুম থেকে উঠে কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আদিবা ফ্রেশ হয়ে আসে, কিন্তু লজ্জায় আদিবা আদনানের দিকে তাকাতে পারছে না। আপনার বাবা এসেছে আপনার সাথে দেখা করার জন্য। আদনানের মুখে কথাটা শুনে আদিবা মোটেও খুশি হলো না। আদিবা খাটের উপর বসে পড়ে। যেখানে মেয়েরা বাবা আসার কথা শুনে দৌড়ে চলে যাওয়ার কথা, সেখানে আদিবা চুপচাপ হয়ে গেল। ব্যাপারটা আদনান খেয়াল করলো। কি ব্যাপার, আপনি বসে পড়লেন যে? আপনার বাবার কাছে যান। আমি ওনার সাথে কথা বলতে চাই না আর। আজব, উনি এত কষ্ট করে এলেন আর আপনি দেখা করবেন না, এটা কোনো কথা হলো? চলুন তো। কথা বলে আদনান যখনই আদিবার হাত ধরলো, তখনই আদিবা আদনানের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আদনান পুরো স্তব্ধ হয়ে গেল। আপনাকে আমার হাত ধরার অধিকার কে দিয়েছে? নেক্সট টাইম আমাকে স্পর্শ করার চেষ্টাও করবেন না। আদনান সরি বলে মাথা নিচু করে বেরিয়ে চলে আসে। আদিবার থাপ্পড় খেয়ে আদনান বাইরে চলে আসে। কিছুক্ষণ আগে কি হয়ে গেল, আদনান কি এমন করেছে যে আদিবা এতটা রেগে গেল? আর সে আদনানের গায়ে হাত তুললো। আদনান নিজের রুমে গিয়ে ব্যাগ নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে যায়। আর সে যখন বাইরে যাবে, তখনই রাবিয়া বেগম আদনানকে ডাকেন। কিরে, এত সকালে কোথায় যাচ্ছিস? ভার্সিটি। নাস্তা করে যা। ভার্সিটিতে গিয়ে নাস্তা করব। আদনান রাবিয়া বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে সে ভার্সিটি পৌঁছে যায়। এদিকে বাবা আদিবার রুমে আসে মেয়ের সাথে দেখা করার জন্য। আদিবা, কেমন আছিস তুই? তুই কি আমার উপর রেগে আছিস? ভালো আছি। আর এখানে কি জন্য এলে তুমি? আমাকে বিদায় করতে চেয়েছো, সেটা তো হয়েছে, আবার এখানে কেন এলে? মা, তুই এভাবে কথা কেন বলছিস? তো কিভাবে বলবো? দেখ আদিবা, বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। হ্যাঁ জানি। আদিবা, আমি সব জানি, তাই তোর বিয়েটা এত তাড়াহুড়ো করে দিতে বাধ্য হয়েছি। কি জানো তুমি? তোর আর পিয়াসের রিলেশনের কথা। আমি পিয়াসের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। পিয়াস ছেলেটা ভালো না। আমি তোর ফোনে পিয়াসের মেসেজ দেখেছি, তারপর ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। ছেলেটা ভালো না। তুমি পিয়াসকে আমার থেকে ভালো চেনো না। পিয়াসকে আমি খুব ভালো করেই জানি, আর পিয়াস আমাকে অনেক বেশি ভালোবাসে। তুই এটা ভুল জানিস। অনেক হয়েছে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি এখন এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, কখনো আর আমার সাথে দেখা করার জন্য আসবে না। আজ থেকে মনে করবে তোমাদের কোনো মেয়ে নেই। আর কিছুদিনের মধ্যেই আমি আদনানকেও ডিভোর্স দিয়ে পিয়াসের কাছে চলে যাব। এই আদনান মাঝখানে এসে আমার সব প্ল্যান নষ্ট করে দিল। আদিবার বাবা এবার বুঝতে পারে আদিবা আসলে প্রেগনেন্ট নয়, সে সবার সাথে অভিনয় করেছে। উনি আর কিছু না বলে চলে গেল। অন্যদিকে আদনান মন খারাপ করে গাছের নিচে বসে আছে। তখনই রাসেল এসে আদনানের পাশে বসে। কি রে, তুই আজ এত তাড়াতাড়ি? কি ব্যাপার? হ্যাঁ, আদনান কোনো কথাই বলল না। কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে। মন খারাপ নাকি? কি হয়েছে আমাকে বল। কিছু তো একটা হয়েছে। আর মুখ দেখে তো মনে হচ্ছে নাস্তা না খেয়েই চলে আসছিস। চল, আগে নাস্তা করবি, তারপর বলবি কি হয়েছে। রাসেল জোর করে আদনানকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। তারপর দুজন খাবার খেয়ে বেরিয়ে আসে। এবার বল কি হয়েছে। আদনান সকালে ঘটনা খুলে বলল রাসেলের কাছে। রাসেল কি বলবে বুঝতে পারছে না। দুজনের নিচুপ নীরবতা ভাঙিয়ে রাসেল বলছে, এটা নিয়ে মন খারাপ করিস না, হয়তো রেগেছিল তাই এমন করেছে, বাদ দে এগুলো। দুজন ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে রাসেল আদনানের কাছে এসে বলল, আদনান, আজ আমার একটা পার্টি আছে, তুই চাইলে আমার সাথে যেতে পারিস। ওখানে গেলে মন হালকা ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে। তখনই আদনানের ফোন বেজে ওঠে। আদনান ফোন হাতে নিয়ে দেখে বাসা থেকে ফোন এসেছে। আদনান ফোন রিসিভ না করে ফোন সাইলেন্ট করে রেখে দেয়। তারপর দুজন পার্টিতে চলে যায়। আদনান অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আদনান, তুই তো ড্রিঙ্কস করেছিস কেন? আর করিস না, রাত হয়ে গিয়েছে, বাসায় ফিরতে হবে। আমি ঠিক আছি। একথা বলে আদনান আরো ড্রিঙ্কস করতে শুরু করে। ইতিমধ্যে আদনান এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছে যে তার আর কোনো হুঁশ নেই। ব্যাপারটা রাসেল বুঝতে পারে। আদনান, এখন বাসায় যেতে হবে, চল। ঠিক আছে চল, তুই তোর বাসায় চলে যা, আমি আমার বাসায় যাচ্ছি। তোর যে অবস্থা, তুই একা কিছুতে যেতে পারবি না। চল, আমি তোকে বাসা অবধি দিয়ে আসি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। একথা বলে আদনান যখন পা বাড়াবে তখন সে ঠিক হাঁটতে পারছে না। অতিরিক্ত ড্রিঙ্কসের প্রভাবে সে পুরো মাতাল হয়ে যায়। রাসেল এবার আদনানকে ধরে গাড়িতে তুলে আদনানকে বাসার সামনে নামিয়ে দিয়ে রাসেল নিজের বাড়ির দিকে চলে যায়। আর আদনান বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। আদনান ভিতরে এসে দেখে তার বাবা তার দিকে রাগের চোখে তাকিয়ে আছে। আদনানের আম্মু বলল, আদনান, তুই ফোন রিসিভ করিসনি কেন?
তোকে আমরা দুপুর থেকে ফোন দিচ্ছি আর এখন রাত 1টা বাজে। তো কি হয়েছে? আমি একটা পার্টিতে ছিলাম, আমার ঘুম পাচ্ছে, আমি রুমে যাচ্ছি। তখনই আদনানের আব্বু আদনানকে থামিয়ে দেয়। আদনান, হ্যাঁ বলো। তুই ড্রিঙ্কস করে বাসায় এসেছিস? আমার বাসায় এসব অ্যালাউ না, তুই কি ভুলে গেছিস? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে আম্মু। একথা বলতে আদনানের গালে একটা থাপ্পড় এসে পড়ে। আদনান তাকিয়ে দেখে তার বাবা। আমি ভাবতেও পারছি না তুই এতটা খারাপ হয়ে যাবে, মদ খেয়ে বাসায় আসবি। তোকে এতদিন ধরে আমি এই শিক্ষা দিয়েছি। নিজের বাবা এসব কথা শুনে আদনান প্রচুর রেগে যায়। তার উপর মাতাল অবস্থায় আছে সে। এবার আদনান তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি জীবনে তোমার কোনো কথা রাখিনি বাবা, যখন যেটা বলছো সেটা করছি। কখনো আমার ইচ্ছার মূল্যায়ন তুমি করনি, কখনো জানতে চাওনি আমি কি চাই, কখনো আমার কাঁধের উপরে হাত দিয়ে জিজ্ঞেস করনি বাবা তোর কোন জিনিস ভালো লাগে, তোর যেটা পছন্দ সেটা কর। সবসময় আমাকে তোমার পছন্দের কাজ করতে হয়েছে। যখন যেটা বলেছো সেটা করছি। তুমি হয়তো ভুলে গেছো আমি একটা মানুষ, আমারও তো কিছু ইচ্ছে থাকতে পারে, আমার তো কিছু ভালো লাগা থাকতে পারে। তুমি সেটা কেন ভাববে? তোমার তো সেটাই দরকার, তুমি যেটা চাও। তুমি বলতে পারবে লাস্ট কবে আমাদের নিয়ে কোথাও বেড়াতে গিয়েছো? বাবা আমি সবসময় তোমাদের সম্মান করি, বাবা আমি সবসময় তোমাকে সম্মান করি। আমি কখনো তোমার কোনো কাজে কোনো অভিযোগ করিনি, কিন্তু আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তোমাকে এসব বলে লাভ নাই, আমি যাচ্ছি, গুড নাইট। আদনান চোখের পানি মুছে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আদনানের বাবা ছেলের এসব কথা শুনে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। আদনানের আম্মু এসে বলল, রুমে চলুন, অনেক রাত হয়েছে। তুমি যাও, আমি আসছি। রাবেয়া বেগম নিজের রুমে চলে গেল। আর জয়নাল সাহেব চেয়ারের উপর বসে আদনানের বলা কথা শুনে ভাবতে থাকে। ইতিমধ্যে আদনান নিজের রুমে ফিরে যায়। আদনান রুমের দরজার মধ্যে ধাক্কা দিল। সে বুঝতে পারে দরজার ভিতর থেকে বন্ধ করা। তাই আদনান দরজার মধ্যে টোকা দিতে থাকে। দরজার শব্দ শুনে আদিবা ঘুম ভেঙে যায়। শেষে দরজা খুলে দেখে আদনান মাতাল অবস্থা দাঁড়িয়ে আছে। দরজার সামনে থেকে সরেন, আমি ভিতরে যাব। এইসব কি? দেখতে পাচ্ছেন না ঘুম পাচ্ছে আমার খুব। একথা বলে আদনান নিজের রুমে প্রবেশ করে আর সে সোফার উপরে এসে বসে। আপনি এত রাতে ড্রিঙ্কস করে এসেছেন? দেখতেই তো পাচ্ছেন, জিজ্ঞেস করার কি আছে? নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ুন, আমাকে ডিস্টার্ব করবেন না। এই রুমে কোনো মাতালের জায়গা নেই, রুম থেকে বের হন। কথাটা শুনে আদনান দাঁড়িয়ে আদিবার সামনে চলে যায়। এই রুম কি তোর বাপের কেনা? আদনানের মুখে তুই শব্দটা শুনে আদিবা হতবাক হয়ে যায়। এটা আমার বাড়ি, আমার রুম, আমি এখানে যা ইচ্ছে করতে পারি। আমাকে বাধা দেওয়ার তুই কে? নেক্সট টাইম আমার কোনো কিছু নিয়ে কথা বলতে আসলে এর পরিণতি ভালো হবে না। একথা বলে আদনান সোফায় ঘুমিয়ে পড়ে। আদনানের এসব কথা শুনে আদিবা পুরো স্তব্ধ হয়ে যায়। আদিবা এবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আদিবা বুঝতে পারে আদনান আদিবার জন্য ডিস্ক করেছে। সকালে এমন ব্যবহার হয়তো আদনান অনেক বেশি কষ্ট পেয়েছে। সে ভাবতে ভাবতে আদিবা ঘুমিয়ে পড়ে। সকালে আদিবা ঘুম থেকে উঠে দেখে আদনান এখনো ঘুমিয়ে আছে। তাই আদিবা ওয়াশরুমের ভেতর গিয়ে ফ্রেশ হয়ে আসে। আদিবা বাইরে এসে দেখে আদনান এখনো ঘুমিয়ে আছে। আদিবা আদনানকে না ডেকে বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আদনানের ঘুম ভেঙে যায়। আদনানের মাথা প্রচন্ড ব্যথা করছে। গতকাল শেষে কি করবে কিছুই মনে পড়ছে না। তাকে এখনই বা কে নিয়ে এসেছে সেটাও মনে করতে পারছে না। আদনান সব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আদনান নাস্তা করতে গিয়ে দেখে সবাই বসে আছে। আদনান গুড মর্নিং বলে বসে পড়ে। সবাই আদনানের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? ভূত দেখার মতো এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা আমার দিকে? কেউ কোনো কথা বললো না। নাস্তা শেষ করে যে যার রুমে চলে গেল। আদনান নিজের রুমে গিয়ে ভাবতে থাকে রাতে কি সে সবার সাথে খারাপ ব্যবহার করেছে। সবাই তার দিকে কেন এভাবে তাকিয়েছিল। আদনান ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন সে দরজা খুললো। তখন সে দরজার সামনে দাঁড়িয়ে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। আদনান ভার্সিটি যাওয়ার জন্য যে না দরজা খুললো তখন সে বাকরুদ্ধ হয়ে যায়। কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনানের বেস্ট ফ্রেন্ড প্রিয়া। প্রিয়া তুই এখানে? দেশে কবে আসলি? আমাকে তো কিছুই বললি না। এসেছিলাম তোকে সারপ্রাইজ দিব বলে। এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলেছিস। খালি বিয়ে? ডিভোর্স হতে চলছে এখন। মানে? কিছু না, দরজার বাহিরেই থাকবি নাকি ভিতরে আসবি? অবশ্যই ভেতরে যাব। তোর বউকে ডাক দি, পরিচয় হয়নি, আর দেখি ভাবি কেমন। ঠিক আছে, আগে রুমের ভিতরে তো হয়, তারপর অন্য সব। প্রিয়াকে রুমের ভেতর নিয়ে এসে আদনান তার আম্মুকে ডাকতে রাবেয়া বেগম চলে আসে। রাবেয়া বেগম প্রিয়াকে দেখে খুব খুশি হয়। আরে প্রিয়া মা, কেমন আছো? কখন আসলে?
আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ আগেই গেলাম। আপনি কেমন আছেন আন্টি? আমিও ভালো আছি মা। আন্টি আঙ্কেল কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। তোমার আঙ্কেল এখনো ঘুমিয়ে আছে। আচ্ছা তোমরা গল্প করো, আমি নাস্তা নিয়ে আসি তোমার জন্য। ঠিক আছে আন্টি। রাবেয়া বেগম চলে গেল নাস্তা তৈরি করার জন্য। পিয়া বলল, কিরে তোর বউ কই? রুমে হয়তো। দেখিনি আর পরিচয় হব না নাকি? আচ্ছা তুই বস, আমি আসছি এক্ষুনি। আদনান নিজের রুমের দিকে চলে যায়। রুমের ভেতরে যেতেই আদনান লক্ষ্য করে আদিবা ফোনে কথা বলছে কারোর সাথে। আদনান বুঝতে পারে আদিবা পিয়াসের সাথে কথা বলছে। আদিবা আদনানকে দেখে ফোন কেটে দেয়। আমার একটা ফ্রেন্ড এসেছে, আপনার সাথে পরিচয় হতে চাইছে। ঠিক আছে, আমি আসছি, আপনি যান। এবার আদনান চলে যায় পিয়ার কাছে। কিরে তোর বউ আসেনি? আসছে, একটু অপেক্ষা কর। কিছুক্ষণের মধ্যে আদিবা নিচে নেমে আসে। তারপর আদনান রোজিনার সাথে দুজনে পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। আদনান বলল, আচ্ছা প্রিয়া তুই থাক তাহলে, আমি ভার্সিটি যাচ্ছি। আরে আমিও যাব। ঠিক আছে আয়। তুই যা, আমি আসছি। আদনান চলে গেল। এবার পিয়া আদিবার কাছে গিয়ে বলল, ভাবি, আদনান অনেক ভালো একটা ছেলে, আমার খুব ভালো বন্ধু। ওকে কখনো কষ্ট দিবেন না প্লিজ। আদিবা কিছুই বলল না। পিয়া বিদায় নিয়ে চলে আসে। এবার দুজনে ভার্সিটি চলে যায়। এর মাঝে কেটে যায় কয়েকদিন। আদিবা আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। সে এখন আদনানের সাথে খারাপ কোনো আচরণ করে না। রাতের খাবার শেষ করে আদনান আদিবার রুমে আসে। তখন আদিবা আদনানকে বলে, আদনান, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আমি বাসায় থাকতে থাকতে বোরিং লাগছে খুব। তুমি কাল বিকেলে ফ্রি থাকলে একটু বাইরে থেকে ঘুরে আসতাম। ঠিক আছে, সমস্যা নেই, আমি কাল বের হব আপনাকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, ঘুমিয়ে পড়ুন, রাত হয়েছে। আমার একটু লেট হবে, পিয়াস কল দিবে বলেছে। আচ্ছা গুড নাইট। কথা বলে আদনান ঘুমিয়ে পড়ে। আদিবার মুখে পিয়াসের কথা শুনলে আদনানের কাছে খুব খারাপ লাগে। তবু সে হাসিমুখে কথা বলে আদিবার সাথে। পরদিন বিকেলে আদনান আদিবাকে রেডি হতে বলে। আদনান নিচে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আদিবা বের হয়ে আসে। আদনান আদিবার দিকে তাকিয়ে আর নিজের চোখ সরাতে পারছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিবার দিকে। কখন যে আদিবা আদনানের সামনে চলে আসলো আদনান খেয়ালই করেনি। কই কিছু না তো, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনার কথায় কথায় ধন্যবাদ দেওয়ার এই অভ্যাসটা কি যাবে না? দুজনে খিলখিল করে হাসতে শুরু করে। আদনান আর আদিবা বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করেন। একটা রিক্সা দাঁড় করায় আদনান। আপনি এই রিক্সায় করে চলে যান, আমি অন্য একটা রিক্সা নিচ্ছি। অন্য রিক্সার কি দরকার? এটাই করে দুজনে যেতে পারবো, সমস্যা হবে না। এবার দুজনে একসাথে রিক্সার মধ্যে উঠে বসে। আদনান আদিবাকে উদ্দেশ্য করে বলল, যাবেন কোথায়? আজব, এই শহর আপনাদের, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। বাহ, এত বিশ্বাস! যদি কিছু করে বসি তখন? আদিবাকে হাসি দিয়ে বলল, আপনার উপরে আমার ভরসা অনেক আগেই হয়ে গেছে। ও তাই? এবার কোথায় নিয়ে যাবেন আপনার খুশি। তারপর দুজন আবার চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় একটা পার্কের সামনে। কিছুক্ষণের মধ্যে পার্কের ভিতরে চলে যায় দুজনে। বাহ, এই জায়গাটা তো অনেক সুন্দর। এটা আমাদের এখানে সব থেকে বেশি সুন্দর জায়গা। ফুচকা খাবেন? এখানে কিন্তু খুব ভালো ফুচকা পাওয়া যায়। আমি ফুচকা বেশি একটা পছন্দ করি না। কি? এত অবাক হওয়ার কি আছে? না মানে আমি আজ প্রথম কোনো মেয়েকে দেখলাম যে ফুচকা পছন্দ করে না। মেয়েদের নিয়ে কি গবেষণা করেন নাকি? আরে না, কি বলছেন এসব? মানে আমি শুনেছি সব মেয়ে নাকি ফুচকা পছন্দ করে, তাই বলছি। মেয়েদের নিয়ে কি গবেষণা করেন নাকি? ঠিক আছে, চলুন দেখি কেমন ফুচকা। কিছুক্ষণের মধ্যেই আদনান আদিবাকে নিয়ে ফুচকার দোকানে যায় আর 2 প্লেট ফুচকার অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই ফুচকা চলে আসে। দুজন খাওয়া শেষ করে। আসলে এখানকার ফুচকাগুলো খুব ভালো হয়েছে। এবার দুজনে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আদিবা বলল, অনেক তো হেঁটেছি, এবার একটু বসা দরকার। আদনান চারদিকে তাকিয়ে দেখে কোনো সিট খালি নেই। সব কাপড়রা দখল করে রেখেছে। সিট তো খালি নেই, কি করা যায়? 1 মিনিট সময় দেন, দেখবেন এই জায়গা খালি হয়ে গিয়েছে। কিভাবে? দেখুন। আদনান এবার পকেট থেকে নিজের মোবাইল বের করে কানের তোলে একটু জোরেই বলল, আঙ্কেল আপনার মেয়ে একটা ছেলের সাথে বসে আছে, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। একথা বলতেই সব কাপড় আদনানের দিকে তাকিয়ে ভয়ে সব উঠে দৌড় দেয়। সবার মাঝে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জায়গা পুরো খালি হয়ে যায়। এটা দেখে আদিবা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়া অবস্থা। আদনান ফোন পকেটে রেখে আদিবার কাছে এসে বলল, কি বলছিলাম, ক্লিয়ার হয়ে গেছে না? আদিবা এখনো হেসেই যাচ্ছে। আদিবার মুখে হাসি দেখে আদনান তাকিয়ে আছে। হাসলে মেয়েটাকে অসম্ভব সুন্দর দেখায়।
এত হাসলে আবার সিট বুকিং হয়ে যাবে, চলুন বসে পড়ি। এবার দুজন একটা সিটের উপরে এসে বসলো। আদিবা আদনানকে বলল, ধন্যবাদ আপনাকে। আবার ধন্যবাদ? আচ্ছা ঠিক আছে, আর ধন্যবাদ বলবো না। হঠাৎ করে আদিবার চোখ আটকে যায় একটা জায়গায়। নিমেষে আদিবার মুখে হাসি বিলীন হয়ে যায়। আদিবা যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। আদিবা উঠে দাঁড়িয়ে যায়। ব্যাপারটা আদনান লক্ষ্য করলো। কি হয়েছে আপনার হঠাৎ করে? পিয়াসকে দেখলাম একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটছে। কই, আমি তো কাউকে দেখলাম না। আর সব থেকে বড় কথা, পিয়াস তো দেশের বাহিরে, তাহলে সে এখানে কি করে আসবে? আপনি ভুল দেখেছেন। না, এত বড় ভুল আমার হয় না, তুমি আমার সাথে চলো। এবার দুজন তাড়াতাড়ি করে সেই দিকে চলে গেল। কিছু দূর যেতেই তারা লক্ষ্য করে আদিবা ঠিক কথাই বলেছে। পিয়াস একটা মেয়ের সাথে গাড়িতে উঠে। আদিবা এবার পিয়াস পিয়াস বলে ডাকতে থাকে, কিন্তু পিয়াস গাড়িতে উঠে চলে যায়। আর আদিবা সেখানে বসে কান্না করতে শুরু করে। চলুন বাসায় ফিরে যাই। পিয়াসকে আমি এত কাছে পেয়েও আবার হারিয়ে ফেললাম। পিয়াসকে একটা কল দেন। আদিবা ফোন বের করে পিয়াসকে কল দিতে গেলে দেখে কল যাচ্ছে না। পিয়াস অনলাইনে নেই। আদিবা এবার ফোন নাম্বারে কল দেয়, কিন্তু নাম্বার অফ। আদিবা কি করবে বুঝতে পারছে না। চিন্তা করবেন না, আমি গাড়ির নাম্বার দেখে নিয়েছি। আমি চেষ্টা করব পিয়াসকে খুঁজে বের করার। তারপর দুজনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে আদিবা মন খারাপ করে বসে থাকে। আদনান এসে আদিবার পাশে বসে। মন খারাপ করে আছেন কেন? পিয়াস দেশে এসেছে অথচ আমাকে একবারও বলেনি। হয়তো বলার সুযোগ পাইনি। আপনার আর পিয়াসের দেখা আমি করিয়ে দেব খুব তাড়াতাড়ি। একথা বলে আদনান নিজের রুমে থেকে বেরিয়ে এসে সে তার একটা বড় ভাইকে ফোন দিয়ে নাম্বার বলে। সে দেখছি বলে, ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে ঠিকানা জানিয়ে দেয়। ঠিকানা পেয়ে আদনান তো খুব খুশি হয়েছে। পরদিন সকালে আদনান আদিবাকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। অনেক সময় পরে আদনান বাসায় ফিরে আসে, আর সে সোজা আদিবার কাছে চলে যায়। আদিবা বিকালে রেডি থাকবেন, আপনাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবেন? সারপ্রাইজ বলা যাবে না, রেডি থাকবেন। কিসের সারপ্রাইজ? এত প্রশ্ন করেন কেন? বলছি না, ওখানে গেলে বুঝতে পারবেন কেমন সারপ্রাইজ। ঠিক আছে। হঠাৎ করে আদনানের ফোন বেজে ওঠে, আর আদনান ফোন রিসিভ করে বেরিয়ে পড়ে। কি রে, ভার্সিটি আসবি কখন? এই তো বের হচ্ছি, একটা জায়গায় গিয়েছিলাম সেই জন্য লেট। কোথায় গেলি এত সকালে? আসলে বলবো, রাখলাম। আদনান ফোন কেটে দিয়ে আদিবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে যায় ভার্সিটিতে। আদনানের বন্ধু আদনানকে দেখেই তার কাছে চলে আসে। কি রে, সকাল সকাল কোথায় গেছিস? পিয়াসের বাসায়। কোন পিয়াস? আদিবার বয়ফ্রেন্ড। কি বলিস, তার বাসায় কেন? বিকেলে তাদের দুজনে মিট করার ব্যবস্থা করলাম। মানে তোর মাথা খারাপ হয়েছে? না দোস্ত, আদিবা পিয়াসকে ভালোবাসে, আমি চাই না আদিবা কষ্টে থাকুক। আর তুই? আমি কি? তুই যে আদিবাকে ভালোবাসিস বলছিস? না, সেটা হয়তো আর কখনো বলা হবে না। আমি আমাকে নিয়ে চিন্তা করি না। আমি চাই আদিবা ভালো থাকুক, আর সে পিয়াসের কাছেই ভালো থাকবে। আমি খুব তাড়াতাড়ি তাদের দুজনকে এক করার ব্যবস্থা করব। আমি তোকে দেখে অবাক হচ্ছি। বাদ দে, চল ক্লাসে যাই। এবার দুজনেই ক্লাসে চলে গেল। সব ক্লাস শেষ করে আদনান বাসায় চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আদিবা রেডি হয়ে আদনানের কাছে আসে। আজ আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। সে আপনাকে দেখলে আবার নতুন করে প্রেমে পড়বে। মানে? কিছু না, চলুন, দেরি হয়ে যাচ্ছে। এবার দুজনে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আদনান আদিবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এটা তো একটা রেস্টুরেন্ট, এখানে নিয়ে আসলে কেন? এখানেই আছে সারপ্রাইজ। ও। আদনান আদিবাকে নিয়ে ভেতরে চলে গেল। আদিবা রেস্টুরেন্টে পিয়াসকে দেখে হতবাক হয়ে যায়। পিয়াস আদিবাকে দেখে দাঁড়িয়ে যায়। আদিবা এক দৌড়ে পিয়াসের সামনে চলে যায়। কেমন আছো আদিবা? তুমি দেশে আসলে অথচ আমাকে বললেও না। পিয়াস, তুমি তো আগে এমন ছিলে না। বসো আগে, পরে তোমাকে সব বলছি। আপনারা তাহলে কথা বলা শেষ করুন, আমি বাহিরে অপেক্ষা করছি। আচমকা আদিবা আদনানকে জড়িয়ে ধরে। আদনান পুরো স্তব্ধ হয়ে যায়। তারপর ছেড়ে দিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা সারপ্রাইজ উপহার দেওয়ার জন্য। ওয়েলকাম। আচ্ছা, আপনারা কথা বলা শেষ করুন। আদনান মন খারাপ করে বেরিয়ে চলে আসে। আর সে বাইরে এসে আদিবার জন্য অপেক্ষা করে। এদিকে আদিবার পিয়াস কথা বলছে। আদিবা, আসলে আমার একটা ঝামেলা হয়, সেজন্য চলে এলাম। আর সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমাকে বলার সময়ও পাইনি। ও, তোমার সাথে মেয়েটা কে ছিল? ও, ওটা আমার কাজিন, বলছে ঘুরবে, তাই নিয়ে বের হয়েছি। ভালো। এখনো তোমার মুড অফ? কতদিন পরে আমাদের দেখা হলো। তুমি জানো আমার উপর দিয়ে কত কিছু গিয়েছে, আমি সব সহ্য করেও তোমার জন্য অপেক্ষা করছি। আমি সবকিছু শুনেছি আদনানের কাছে। তাহলে এখন বলো আমাকে, তুমি কবে বিয়ে করবে? আরে আমি মাত্র দেশে আসলাম, কিছুদিন যাক তারপর। আর তোমার তো এখনো ডিভোর্সও হয়নি। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের বিয়ের 6 মাস হয়ে গিয়েছে
আমি আজকের মধ্যেই ডিভোর্সের ব্যবস্থা করব। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। আজ তাহলে উঠি, পরে আবার কথা হবে। ঠিক আছে। কিছু খাবে না? না, খিদে নেই, বাই। এই কথা বলে আদিবা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আদনানের কাছে চলে গেল। এবার দুজনে বাড়ি ফিরে আসে। কেউ কোনো কথা বললো না, দুজনেই নিশ্চুপ। রুমে এসে আদনান বলল, কি হয়েছে আপনার? আপনার মন খারাপ কেন? আরে মন খারাপ না, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আপনি আজকের মধ্যেই আমাদের ডিভোর্সের ব্যবস্থা করুন। ডিভোর্সের কথা শুনে আদনানের বুকের ভেতর কেঁপে উঠলো, তবু মুখে হাসি রেখেই বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই কথা বলে আদনান বাইরে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলা শেষ করে আদিবার কাছে এসে বলল, ব্যবস্থা হয়ে গেছে, কাল আমি ডিভোর্স লেটার নিয়ে আসবো। আসলে আদিবার কাছেও কেমন জানি খারাপ লাগছে, কিন্তু কেন খারাপ লাগছে আদিবা বুঝতে পারছে না। এদিকে আদনান ছাদের উপর গিয়ে অঝরে কান্না করছে। নিজের ভালোবাসার মানুষ কাল অন্যের হয়ে যাবে। আদনান নিজেকে শান্ত করে রুমে ফিরে আসেন। আদনান রুমে এসে দেখে আদিবা এখনো সজাগ। আপনি ঘুমাননি যে? অনেক রাত হইছে। আদনান, আপনি অনেক ভালো একটা ছেলে। আপনি আমার জন্য অনেক কিছু করছেন। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। এই কথা বলে আদনান সোফায় চলে যায়। সকালে আদনানের ঘুম থেকে উঠে উকিলের কাছে চলে যায়। কিছুক্ষণ পর ডিভোর্স পেপার নিয়ে ফিরে আসে আদনান। কি অদ্ভুত ব্যাপার হলো, আদিবাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এই মেয়ে কোথায় চলে গেল? হঠাৎ করে আদিবা কোথায় হারিয়ে গেল? আদনানের হাতে ডিভোর্স পেপার নিয়ে পুরো বাড়িতে আদিবাকে খুঁজে কোথাও না পেয়ে আদিবার নাম্বারে কল করে, কিন্তু ফোন অফ। আদনান নিজের রুমে বসে ভাবতে থাকে, এই মেয়ে কোথায় চলে গেল হঠাৎ করে? তাহলে কি পিয়াসের কাছে চলে গেল? আমাকে বলে গেল? কি এমন হতো? আদনান এসব ভাবছে বসে বসে। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আদনান রুমে বসে সেই শব্দ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যে আদিবা রুমে আসে। আদনান আদিবাকে দেখে কাছে চলে গেল। আপনি কোথায় চলে গেছিলেন? আপনার ফোনও অফ। আপনাকে আমি কখন থেকে খুঁজে যাচ্ছি। আদিবা কোনো কথা না বলে আদনানকে জড়িয়ে ধরা কান্না করতে থাকে। আরে কি হয়েছে? আপনার কান্না করছেন কেন? আমাকে বলুন সব, আর নিজেকে শান্ত করুন প্লিজ। আদিবা আবার নিজেকে কিছুটা শান্ত করলো। আদনান আদিবাকে খাটের উপর বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে আমাকে সব বলুন। কোনো সমস্যা হয়েছে কি? অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। পিয়াস আমার সাথে বেইমানি করছে। মানে কি বলছেন এসব? ও আমাকে আজে বাজে কথা বলছে, তোমাকে আর আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছে। আরে সে আপনাকে ভুল বুঝেছে, আমরা দুজন একই রুমে থাকি। খারাপ চিন্তা ওনার মনে আসতেই পারে। চলুন আমি যাব আপনার সাথে। সবাই আপনার মতো হয় না আদনান, সবার মন একরকম হয় না। এখানে গিয়ে কোনো লাভ নেই আর। প্লিজ আপনি আমাকে সব খোলাসা করুন। তাহলে শুনুন, গতকাল রাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পরে পিয়াস আমাকে ফোন দিয়ে বলে ওর বাসায় যাওয়ার জন্য। আমি ভাবলাম আপনাকে কথাটা সকালে বলবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আপনি নেই। তাই আপনাকে না বলি আমি পিয়াসের বাসায় চলে যাই। পিয়াসের বাসায় গিয়ে পিয়াসের সাথে দেখা করি। পিয়াস আমাকে আমার ফোন অফ করে দিতে বলে। আমিও তার কথায় রাজি হয়ে ফোন অফ করে দিলাম। একটু পরে পিয়াস আমাকে তার রুমে নিয়ে যায় আর আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। পিয়াস, তুমি এসব কি শুরু করলে? একটু আদর করতে দাও প্লিজ। কতদিন পরে আজ তোমাকে কাছে পেলাম, চলো দুজন একটু আনন্দ করি। দেখো পিয়াস, আমি বিয়ের আগে এসব করতে চাই না। আর তোমার মনে এসব বাজে চিন্তা আসে কিভাবে? বাজে চিন্তা মানে কি? আর তুই কি বলি বিয়ে? আমি তোকে বিয়ে করব? পিয়াস, তুমি আমার সাথে এইভাবে কথা কেন বলছো? কি হয়েছে তোমার? তুই আসলে খুব ভালো অভিনয় করতে পারিস। বাসায় জামাই রেখে আমার সাথে প্রেম? কেন রে, তোর কি ওকে দিয়ে হয় না? আর কতজন লাগবে তোর? মুখ সামলে কথা বলো পিয়াস। এসব কি বলছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো? তোকে আমি ভালোবাসি? আমি তোকে না, আমি তোর দেহটাকে ভালোবাসি। আর এই দেহ ভোগ করার জন্য এত নাটক করেছি। আরে তোর মতো কত মেয়ে আমার পিছনে পড়ে থাকে। কথাটা শুনে আদিবা পিয়াসের গায়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পিয়াসিতে অনেক বেশি রেগে যায় আর সে আদিবার দিকে এগিয়ে যায়। আমার গায়ে হাত তোলা, তুই দেখ আমি এখন তোর কি অবস্থা করি। আদিবার দৌড় দিতে চাইলে পিয়াস আদিবাকে ধরে কাঠের উপর শুয়ে দেয়। আদিবা অনেক কষ্ট করে পিয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে তখন আবার বের হতে যাবে। তখনই পিয়াস আবার আদিবাকে ধরে গেল। তখন আবার পিয়াস আদিবাকে ধরে পেল। এবার পিয়াস আদিবাকে দেয়ালের সাথে ধরে। পিয়াস আদিবার ঠোঁটে কিস করতে যাবে, এমন সময় আদিবা একটা ফুলের টপ দিয়ে পিয়াসের মাথায় বাড়ি মেরে কোনো রকমে চলে আসে। কথাগুলো বলছে আর আদিবা কান্না করছে। আদনান চুপচাপ হয়ে আছে। আদনান ভাবছে ডিভোর্স পেপারটা কি এখন দেয়া ঠিক হবে? আদিবার মনের অবস্থা তো ভালো না। আচ্ছা এখন গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। তারপর আদনান বাইরে চলে গেল। আদিবা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আদনান কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসে। আদিবা খাবার খেতে থাকে। খাবার খাওয়ার মাঝে আদিবা আবার কান্না করতে শুরু করে। কি হলো, আবার কান্না করছেন কেন? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জানেন আমি এই পিয়াসের জন্য আমার বাবার সাথে কত খারাপ আচরণ করছি। বাবা আমাকে সব সময়
ঠিক কথাই বলতেন। মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। খাবারগুলো খান, সব ঠিক হয়ে যাবে। আমি একটু আসছি। একথা বলে আদনান বেরিয়ে আসে আর দেরি না করে আদিবার বাবাকে ফোন দিয়ে এখানে আসতে বলে। আদনান চাইছে না মেয়েটা আর কষ্ট করুক। কিছুক্ষণের মধ্যে আদিবার বাবা চলে আসে আর অন্য সোজা আদিবার রুমে চলে আসে। আদিবা তার বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়। সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। পিয়াস ভালো ছিল না। আমি ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। ও অনেক মেয়ের জীবন নষ্ট করছে। আমি চাইনি তোর জীবনটা অন্য মেয়েদের মতো নষ্ট হয়ে যাক। কিরে মা, কান্না করছিস কেন? সরি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। বোকামে, আমি রাগ করিনি। আমি জানি আমার মেয়েটা একদিন সঠিক জিনিসটা বুঝতে পারবে। বাবা মেয়ের মধ্যে অনেকক্ষণ কথা হয়। এভাবে কিছুদিন কেটে যায়। আদিবাও আগের মধ্যে থেকে অনেক পরিবর্তন হয়ে যায়। আদনানের এমন ব্যবহারে আদিবা আদনানের প্রেমে পড়ে যায়। একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আদনান যখন শুবাই যায় তখন আদিবা আদনানকে ডাক দেয়। আদনান, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আমি জানি আপনি কি বলবেন, চিন্তা করবেন না। আমি সব রেডি করে রেখেছি। আপনার মন খারাপ ছিল তাই এতদিন বলিনি। আদনানের কথা শুনে অবাক হলো। কি জানেন আপনি? আপনি ডিভোর্স চাইছেন আর আমি ডিভোর্স পেপার সেদিনই নিয়ে আসছি। দাঁড়ান, আপনাকে আমি ডিভোর্স পেপার দিচ্ছি। কথা বলে আদনান উঠে আলমারির কাছে চলে গেল। আদিবা হা হয়ে তাকিয়ে আছে। আদিবা কি বলতে চাইলো আর আদনান কি বলছে। আদনান এবার আদিবার দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে বলল, এই যে আপনার ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিয়েন, তারপর আপনি মুক্ত। আদিবা আদনানের হাত থেকে ডিভোর্স পেপারের দিকে একবার তাকায় আর একবার আদনানের দিকে তাকায়। আদিবা এবার ডিভোর্স পেপার একটা টান মেরে ছেড়ে ফেলে। এটা কি করলেন আপনি? দেখতেই পাইছেন। কিন্তু একদম চুপ। কিসের কিন্তু? হ্যাঁ, তুই আমার স্বামী, আমি তোকে ছাড়া কোথাও যাব না। স্বামীকে কেউ তুই করে বলে? বলবো না, সুন্দর করে আমাকে প্রপোজ কর। আদনান আদিবার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আদনান এবার আদিবার কাছে হাঁটু গেড়ে বসে বলল, আপনাকে যেদিন এই আপনি কি তুমি করে বল। তোমাকে যেদিন প্রথম দেখেছি আমি সেদিনই তোমার প্রেমে পড়েছি, কিন্তু বলার সাহস হয়নি। আজ আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। তুমি দাড়ি, আমি কমা হবে কি তুমি আমার প্রিয়তমা? আমি হতে চাই তোমার প্রিয়তমা। চলুন, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। আদনান সোফার দিকে এগিয়ে যাবে তখন আদিবা আদনানের হাত ধরে টেনে খাটের উপর শুয়ে দেয়। কোথায় যাও বাবু? ঘুমাবো না নাকি? আজ থেকে আমার সাথে ঘুমাবে আর এখন আমাকে আদর করবে। ইস, আমার লজ্জা করছে। আজ লজ্জা বের করব বাবু। কথা বলে আদিবা আদনানের উপর উঠে বসে। কিছুক্ষণের মধ্যে দুজনেই ঠোঁট এক হয়ে যায়। তারপর আর কি বাকিতে ইতিহাস, কারণ পরে কি হবে আমিও জানি। তারপর থেকে শুরু হয় দুজনের নতুন সংসার। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? যদি আরো এমন ভালো ভালো গল্প পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।